এইচএসসি পাশ করেছে, যথেষ্ট পড়াশোনা হয়েছে, এবার বিয়ে থা দিয়ে বিদায় করো। পরের মেয়ের পিছে এত টাকা খরচ করার কোনো মানেই হয় না বাপু। কথাটি আমার দাদির। দাদি কথাগুলো বাবাকে বলেছিল আমাকে উদ্দেশ্য করে। আজকে আমার এইচএসসি রেজাল্ট পাবলিশ হয়েছে, গোল্ডেন A+ পেয়েছি, অথচ তারা আমাকে আর পড়াতে চাইছে না, বিদায় দিয়ে আপদ বিদায় করতে চাইছে। আমি তাদের কাছে আপদ। আপদ কেনই বা হব না? তাদের সাথে তো আমার রক্তের কোনো সম্পর্ক নেই, আমি তাদের কাছে আশ্রিতা। ঘটনা তবে খুলেই বলি, আমার যখন 6 বছর বয়স, তখন আমার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের কারণ আমার বাবা অন্য মহিলার সাথে জড়িয়ে পড়েন। তাকে বিয়ে করার জন্য আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। মাও মেনে নেন যে লোক তার স্ত্রীকে রেখে অন্য মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, তার সাথে থাকার কোনো মানেই হয় না। তাই মাও ডিভোর্স নিতে রাজি হয়ে যায়। মায়ের ডিভোর্সের পর আমি মায়ের সাথে মামার বাড়িতে ছিলাম। আমার মামা খুব ভালো মানুষ, মামিও অত্যন্ত ভালো। তারা আমাদের সাদরে গ্রহণ করেন। মা চাকরির চেষ্টা করছিল, তখনই মামা মায়ের বিয়ের কথা বলেন। বাবা আবারও বিয়ের কথা শুনতেই রেগে যায়, কিন্তু মামা হাল ছাড়ে না। তিনি মাকে বোঝান, মেয়ে এখনো ছোট, জীবনের অনেকটা সময় তোর পড়ে আছে। এভাবে একা অনেক মানুষ আমাকে মানুষ করতে পারবে না। আর আমারও একজন বাবার প্রয়োজন, আর মায়ের একজন সঙ্গীর প্রয়োজন। সারা জীবন আমাদের পাশে তো আর আমার মামারা থাকতে পারবে না। আমাদের শক্ত গাছের প্রয়োজন, যে কিনা আমাদের মা মেয়েকে সকল ঝড় ঝাপটা থেকে রক্ষা করবে। কিন্তু মা আমাকে রেখে বিয়ে করতে সাফ না জানিয়ে দিলেন। আমাকে রেখে স্বার্থপরের মতো নিজের কথা তিনি ভাবতে পারবেন না। যদি কেউ আমাকে সহ মাকে বিয়ে করতে রাজি হন, তবেই তিনি বিয়ের কথা ভেবে দেখবেন, নয়তো নয়। পরের সন্তানই মামা মায়ের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এলেন। ভদ্রলোকের বিয়ের 2 বছর পর স্ত্রী মারা যান, তারপর আর বিয়ে করেননি। 3 বছর একা আছেন। ভদ্রলোকের বয়স 33 বছর, সুদর্শন, সুশিক্ষিত আর ভালো পরিবারের। ওনাদের নিজেদের ব্যবসা আছে, অবস্থা সম্পন্ন পরিবার। তাই মামা মায়ের জন্য এই সম্বন্ধটা নিয়ে এলেন। আমার মা যথেষ্ট সুন্দরী, যথেষ্ট বললেও ভুল হবে, অতিরিক্ত সুন্দরী, পড়াশোনা জানা মেয়ে। তাই তাদের চট করেই পছন্দ হয়ে গেল। মাকে নেওয়ার জন্য তারা পাগল হয়ে উঠলেন, কিন্তু মা তাদের সামনে শর্ত জুড়ে দিলেন, যেন তিনি তখনই বিয়ের জন্য রাজি হবেন, যদি আমাকে সহ ওনারা মাকে গ্রহণ করে। এই শর্তে তারা যেন ঝিমিয়ে পড়লেন। আমার মায়ের হবু বর আমাকে একবার দেখতে চাইলেন। মা ওনাকে নিয়ে আমার কাছে আসলেন। আমি বারান্দায় বসে পুতুল পুতুল খেলছি, তিনি এসে আমার পাশে বসলেন। আমি ওনার দিকে তাকিয়ে হি হি করে হেসে দিয়ে বললাম, তুমি তাহলে আমার নতুন বাবা? তিনি আমার মাথায় হাত বুলিয়ে বলেন, হ্যাঁ মা, আমি তোমার নতুন বাবা। মা অবাক চোখে ওনার দিকে তাকালেন। তিনি মায়ের বিস্ময় কাটানোর জন্য বলেন, এমন ফুলের মতো মেয়ের বাবা হওয়া কজনের ভাগ্যে থাকে বলুন তো? আমি এই ফুলের বাবা হতে চাই। আপনি কি আমাকে সেই সুযোগটা দিবেন? আমার নতুন বাবার পরিবারের বেশ অসম্মতি থাকলেও তিনি মাকেই বিয়ে করবেন বলে সাফ জানিয়ে দিলেন। তাই তারাও আর না পেরে রাজি হয়ে গেলেন। এভাবেই আমার এই পরিবারে আসা। দীর্ঘ 12 বছর যাবৎ পরিবারেই আছি, কারোর কাছে পরিবারের একজন, কারোর কাছে আশ্রিতা। মা, আমি ফুলকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাই না। বাচ্চা মেয়ে, আরেকটু হোক বড়, তারপর ভালো ঘর দেখে বিয়ে দিয়ে দিব। বাবা দাদিকে এ কথা বলে আমাকে নিয়ে ঘরে চলে গেলেন। আমার নাম ফুল নয়, তবে সেই দিন থেকে আমাকে দেখার পর বাবা আমাকে ফুল বলেই ডাকেন। এই বাড়িতে সবাই আমাকে তানহা বলেই জানেন। এই বাড়ির সবাই আমাকে তানহা বলেই ডাকে। মাও আমাকে ফুল বলেই ডাকা শুরু করেন। মায়ের মতোই এই নামটাই আমার সাথে যায়। আমি নাকি ফুলের মতো সুন্দর, তাই এই নাম নিয়ে আমারও কোনো আপত্তি নেই।
নামটা আমারও যথেষ্ট ভালো লেগেছে। আমার আসল নাম তাইবা তাসনিম তানহা। মা আর বাবাই আমাকে ফুল বলে ডাকে, বাকি সবাই তানহা। ফুল, তুই মায়ের কথা কিছু মনে করিস না মা, আমি তোকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব, বাবা আমায় বললেন। আমি মাথা নাড়ালাম। এখন দেখ তোর জন্য কি এনেছি বলে বাবাই একটা প্যাকেট বের করে আমার হাতে দিলেন। প্যাকেট খুলে দেখলাম আমার পছন্দের সব চকলেট। আমি হেসে দিলাম। বাবা আমার অনেক ভালো মানুষ। আমার প্রতি তার ভালোবাসা দেখলেই বোঝা যায় না তিনি আমার আসল বাবা নয়। আমার নিজের বাবাও আমাকে কখনো এতটাও ভালোবাসেনি তিনি আমায় যতটা ভালোবেসেছেন। আমি চকলেট বের করে মুখে দিব তখনই শুনতে পেলাম, আপনি তুই একাই খাবি, আমাকে দিবি না? পেছনে ঘুরে দেখি তুহিন দাঁড়িয়ে আছে। তুহিন আমার ছোট ভাই, ওর বয়স 10 বছর। ও আমাকে খুব ভালোবাসে, যদিও এই বাড়ির মানুষ প্রতিনিয়ত ওর কানে বিষ ঢালে আমি ওর আপন বোন নই, আমাকে যেন এত ভালো না বাসে, কিন্তু ও কাউকে পাত্তা দেয় না। এক মায়ের পেটের ভাই বোন, বাবা আলাদা, তাতে কি? উল্টো দিন দিন আমার প্রতি ওর ভালোবাসা বেড়ে চলেছে। আমি ঠিক করে হেসে ওর মুখে চকলেট করে দিলাম। দুই ভাই বোন মিলে চকলেট খাচ্ছি। চকলেট খাওয়া বাদ দিয়ে কিছু মনে করার ভঙ্গিতেই বলল, আপনি তুই বস, আমি আসছি। দৌড়ে কোথায় যেন চলে গেল। তারপর আবার পাখির মতো করে আহ, চলে আসলো। একটা প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনি এটা তোর জন্য। আমি অবাক হয়ে বললাম, কি এটা? ও বলল, সারপ্রাইজ। আমি খুশিতে গদগদ হয়ে প্যাকেটটি খুলতে লাগলাম। আমি প্যাকেটটা খুলে এক জোড়া ঝুমকো দেখতে পেলাম। কি সুন্দর ঝুমকো! ও খুশি খুশি মুখে আমার দিকে ঝুমকোটা দিয়ে বলে। আমি ওর গালটা টেনে বললাম, তুই তুই তো দেখছি বড় হয়ে গেছিস, আপুর জন্য ঝুমকো কিনে এনেছিস? তুই কৌতূহল নিয়ে বলল, আগে বলো কেমন হয়েছে? অনেক সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তুহিন বলল, তুই এত ভালো রেজাল্ট করেছিস তাই ভাবলাম তোকে কোনো গিফট দেওয়া যাক। তাই তখনই মনে হলো তুই তো ঝুমকো অনেক পছন্দ করিস, তাই মার্কেট ঘুরে অনেক দেখে তোর জন্য এটা নিয়ে এসেছি। আমার চোখে পানি এসে পড়ছে। ভাই আমার চোখে পানি দেখে বলল, আপনি তুই কি এখন কাঁদতে বসবি? তোর মতো তোমরা মেয়েকে কাঁদতে দেখলে লোকে কি বলবে শুনি? হি হি করে কাঁদছি আমি। তুহিনও হেসে দিল। তখনই নিচ থেকে চেঁচামেচি শুনতে পেলাম। আমি খুব ভালো করে বুঝতে পারছি চেঁচামেচিটা আমাকে নিয়েই হচ্ছে। এই বাড়িতে 80% চেঁচামেচি আমাকে ঘিরেই হয়। আমি আর তুহিন পা টিপে টিপে নিচে গেলাম। নিচে মিটিং বসেছে। বাবা, মা, দাদি, বড় চাচা চাচি মিলে মিটিং। দাদি বলে উঠল, পরের মেয়েকে নিয়ে এত তোর এই আহ্লাদিপনা আমার আর একদম সহ্য হয় না। কাকি বলছে, জামিল, 2 দিন পরই যদি এই মেয়ে আমাদের মুখে চুলকানি মেখে কোনো ছেলের হাত ধরে পালিয়ে যায়, তখন সমাজে মুখ দেখাতে পারবে? বাবা বললেন, কি বলছেন ভাবি, ফুল এমন মেয়েই না। আমার মেয়েকে এ, এইসব বলবেন না। তোমার মেয়ে, এই মেয়েকে নিয়ে তোমার এত আদিক্ষেতা কেন? আমার মেয়ে, আমার মেয়ে করে করে একদিন এই মেয়ের জন্য নিজের সর্বনাশ ডেকে আনবে, এই বলে দিলাম, দেখে নিও। বড় কাকা বললেন, আহা সালমা, চুপ করো তো, আমাকে কথা বলতে দাও। জামিল, আমি জানি তুই তানহাকে নিজের মেয়ে মনে করিস, ওকে অনেক ভালোবাসি। দেখ, আমরা কেউ ওর খারাপ চাই না। এখন সময়কাল ভালো না, কখন কি থেকে কি হয়ে যায় বলা তো যায় না। যতটুকু পড়াশোনা করেছে সংসার করার জন্য যথেষ্ট। ও তোর আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে যাচ্ছে না? তারপর যদি পড়তে চায় বিয়ের পর পড়বে। কত মেয়েই তো বিয়ের পরে পড়াশোনা করছে। আমি শুধু চাই মান সম্মানের সাথে ও শ্বশুরবাড়িতে যাক, ভালো থাকুক। তাহমিনা মানে আমার মা। তুমি কি বলো তাহমিনা? এতক্ষণ নির্বিকারে মাথা নিচু করে বসেছিলেন আমার মা। মাথা তুলে বলেন, আমি আর কি বলবো, আপনারা যা ভালো মনে করেন। এই বাড়িতে মায়ের সব ব্যাপারে
সবকিছু বলার অধিকার থাকলেও আমার ব্যাপারে কিছু বলার বা সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার তার নেই। আমাকে নিয়ে যখন কথা হয় তখন তিনি নীরব দর্শক হয়ে শুনে যান। আমাকে যখন দাদি বা কাকি এই বকাঝকা করেন তখন মা চুপ করে থাকেন, কোনো প্রতিবাদ করেন না। মা আমার ভীতু, তবে জবাব দিতে নয়, আমাকে হারাতে ভয় পান। মায়ের ধারণা মা যদি আমাকে নিয়ে কথা বলেন তবে আমাকে আর এখানে থাকতে দিবে না। আর মা না পারেন এই সংসার ছাড়তে, আর না পারেন তো আমাকে ছাড়তে। তাই আমাকে আঁকড়ে ধরে রেখেছে কোনো না কোনোভাবে। যতই ওনারা আমাকে বকাবকি করেন না কেন, নীরবে চোখের জল ফেলি না কেন, আমি অনেক অনেকবার দেখছি মাকে কাঁদতে। আমি ভালো রেজাল্ট করায় বাবার ব্যবসার সিদ্ধান্ত নিয়েছেন আমাকে ভালো কোনো প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করানোর। আর এখানেই যত বিপত্তি বাঁধলো, পরের বাড়ির মেয়ের জন্য এত টাকা খরচ করার কোনো মানেই হয় না। যদিও এই পরিবারের একটি মাত্র মেয়ে, 10টা মেয়ে প্রাইভেট পড়ে, 10টা প্রাইভেট পড়িয়ে খাইয়ে মানুষ করার অ্যাবিলিটি আছে, কিন্তু ওই যে আমি পরের বাড়ির মেয়ে, আমি শাড়ি পরে সেজে গুজে পা ঝুলিয়ে বসে আছি বিছানায়। আজ আমাকে দেখতে আসবে, সেটা মায়ের সিদ্ধান্তে। তবে আমার সিক্স সেন্স বলছে এইসব শুধু হচ্ছে মা বলে গেছে আমি যেন এখানে চুপটি করে বসে থাকি, তাই বসে আছি। নিজেকে আয়নায় দেখতে ইচ্ছে করছে, তাই বেড থেকে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। ওমা, আমি নিজেকে দেখে নিজেই মা সবুজ কালারের শাড়ি পরিয়ে দিয়েছে, হালকা মেকআপ, কাজল, হালকা লিপস্টিক, সাথে অলংকার। নিজেকে দেখে নিজেই যেন ক্রাশ খাচ্ছিলাম, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হলো না। কোথা থেকে রাইহান রাহাত এসে হাজির। আমাকে দেখে ভেঙচি মেরে বলে, ওই ফকিন্নি, এভাবে সেজে বসে আছিস কেন? শাড়ি খোল, মেকআপ ধুয়ে ফেল, নয়তো রাস্তার ওপাশে পচা ডোবায় নিয়ে তোকে চুবানি দিব। যে ছেলে দেখে এলাম, মা গো মা, ওই ছেলের সাথে তোর বিয়ে দেব না, বুঝলি? আমি ভাবলেশীন ভাবে বললাম, বুঝলাম, এবার যা। রাহাত কটমট করতে করতে বলো, যাচ্ছি ছাকচুন্নি। আমি ভুরু কুঁচকে তাকাতে বেরিয়ে গেল। আমি আবার আয়না দেখায় মন দিলাম। এ হচ্ছে আমার সতীন, আমার জানের দুশ্মন রাহাত, বড় চাচার ছেলে, আমার আরেক শুভাকাঙ্ক্ষী। ও আমার একমাত্র বন্ধু, থুরির শত্রু। ওকে আমি দিনে রাতে 10 বার কেটে পিচ পিচ করি। ওই একমাত্র ব্যক্তি যার উপর আমি রাগ সব ঢালতে পারি, ইচ্ছে মতো বকতে পারি, সব কিছু শেয়ার করতে পারি। আমরা এক ক্লাসে পড়ি, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একই স্কুল কলেজে পড়াশোনা করেছি। বেচারা পড়াশোনা মনোযোগী নয়, তাই টেনে টুনে অনেক কষ্টে পায়। আর বড় কাকিমার সমস্যা, যেখানে আমি গোল্ডেন পেয়েছি সেখানে ওর এমন রেজাল্ট কেন হবে, তাই আমাকে বিদায় করার প্ল্যান। যাই হোক, এখন দেখার বিষয় প্ল্যান কতটুকু সাকসেস হয়।